পলিটিক্স এবং ধর্ম আলাদা। পলিটিক্স এবং ধর্ম আলাদাও না, আবার পলিটিক্স এবং ধর্ম একটা আরেকটার সাথে ধরেন যে মিঙ্গেলও না। মানে পলিটিক্স যাহাই পলিটিক্স তাহাই ধর্ম না। পলিটিক্স এবং ধর্ম যার যার এই আপনার ডোমেইনের থেকে পরস্পরের সাথে খুবই সম্পর্কযুক্ত দুইটা বিষয়। কিন্তু আপনি যদি বলেন যাহাই ধর্ম তাহাই পলিটিক্স, তাইলে হচ্ছে প্রবলেম, যেটা ধর্মীয় রাজনীতি ক্লেম করে মোস্ট অফ দ্য টাইম। যে যারা আপনি ভোটে দাঁড়াচ্ছেন, ইটস অলসো রিলিজিয়ন, ঠিক আছে। আবার আপনি হচ্ছে মিছিল করছেন, ইটস অলসো রিলিজিয়ন, ঠিক আছে। এইটা আমি আই ডোন্ট বিলিভ সো, যে এইটা মানে পলিটিক্স এবং হচ্ছে ধর্ম দুইটার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু যাহা ধর্ম তাহাই রাজনীতি না, যাহাই রাজনীতি তাহাই ধর্ম। তাহলে তো মিছিলে গিয়ে যে কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়াই যেতে পারে। দেওয়া যেতেই পারে, তা তো অবশ্যই। সেখানে নারায়ে তাকবীরের কোনো প্রয়োজনীয়তা, নারায়ে তাকবীর হচ্ছে কি, আমি নারায়ে তাকবীরকে রিলিজিয়াস কনোটেশনের চেয়ে পলিটিক্যাল কনোটেশনের থেকে বেশি দেখি আর কি। আমাদের এই অঞ্চলে নারায়ে তাকবীরের রাজনৈতিক গুরুত্ব আছে। আচ্ছা, ধরেন আপনি চিন্তা করেন যে এইখানে গরু খাওয়া নিষেধ ছিল মুসলমানদের, তাও মুসলমানরা গরু খাইতে চাইতো কেন? মানে গরু না খায় আপনি খাসি খাইলে সমস্যা কি? এটা কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু মুসলমানরা মনে করছিল যে আমার এটা গরু খাইতে হবে, কারণ এই গরু খাওয়ার মধ্য দিয়ে আমার মুসলমানিত্ব এখানে থাকে। আপনাকে যদি দাড়ি রাখতে রাষ্ট্র বাধা দেয়, ইভেন ধর্মীয় আপনার রুলিংসেও বলবে যে দাড়ি রাখলে যদি আপনারে বেত্রাঘাত করে বা আপনার পানিশমেন্ট হয়, আপনি যদি দাড়ি না রাখেন আপনার গুনাহ হবে না। ধর্মীয় রুলিংও এটা বলবে, যদি আপনার এই পানিশমেন্ট থাকে আপনি দাড়ি না রাখতে পারবেন। কিন্তু মানুষ 2.5 টাকা ট্যাক্স দিয়েও দাড়ি রাখতো। আচ্ছা, মুসলমানরা মানে ওই সময় ব্রিটিশ লতে মুসলমানদের একেবারে পার্সোনাল লাইফে যখন ইন্টারফেয়ার করা শুরু করছে, মুসলমানরা কিন্তু এগুলাকে রিজেক্ট করছে এইভাবে। আচ্ছা, তো আমি মনে করি এই যে এইখানে যে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া, এই স্লোগানটা রিলিজিয়াস কম, পলিটিক্যাল বেশি। এটার সাথে এই অঞ্চলের মুসলমানদের হিস্ট্রি জড়িত। এখানে যেই জমিদার প্রথা ছিল, সেই জমিদার প্রথা তো বেসিক্যালি মুসলমানদের এবং নিম্নবর্ণের হিন্দুদের উপর জুলুম ছিল। সেই জুলুমকে রিজেক্ট করার জন্য মুসলমানরা গরু খায়। এখানে গরু খাওয়া এখনো একটা ইস্যু। তার কারণ হচ্ছে পার্শ্ববর্তী দেশে গরু খাইলে আপনাকে, গরু খাওয়া তো দূরে থাক, ওই ফ্রিজে গরু পাওয়া যাওয়ার কারণে পিটা মেরে ফেলছে। যতদিন আপনাকে গরু খাওয়ার প্রতি এই রকম অবজেকশন থাকবে, মানে এটা শুধু গরু খাওয়া না, এটা আপনার মুসলিম পরিচয়ের আইডেন্টিটির প্রতি অ্যাটাক, তখন মুসলমান গরু খাবে। আমরা নারায়ে তাকবীরকে ওন করি এই জায়গা থেকে। আমি মনে করি নারায়ে তাকবীর আমাদের এইখানকার পলিটিক্যাল সংগ্রাম, পলিটিক্যাল কালচারাল একটা সিম্বল। আচ্ছা, আপনি গত 5ই অগস্ট 2024-এ ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে রাজনীতি নিয়ে আমার আর কোনো আগ্রহ নাই, কিন্তু তার পরবর্তীতে ঠিকই রাজনীতিতে জড়াই গেলেন। এটা আসলে দুর্ভাগ্য। মানে রাজনীতিতে আসলে 5 তারিখের পরে আমাদের মনে হয়েছে যে ভাই, যেই জিনিস থেকে আমরা মুক্তি পাইছি আর জীবনে আর কোনো কিছু আমাদের লাগবে না। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ মানে মনে না যে পরিপূর্ণ হয়ে গেলাম না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু 5 তারিখের পরে যখন আমরা দেখলাম যে এই আকাঙ্ক্ষাগুলো, ওই স্ট্যাটাসে আমি আরো বলছি, আমি পরে বলছি যে যদি আপনারা যারা চালাবেন ভালো করে চালান, যদি না চালাইতে পারেন তাহলে আপনাদেরকে আলিফের মতো সোজা করতে আমরা আবার আসবো। এই কথাও বলছি ওইখানে আর কি। তো আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে আবার আসতে হয়েছে, আবার এত দ্রুত সময়ের মধ্যে আসতে হয়েছে। কারণ দেখেন 5ই আগস্টের পর সরকার একটা তালিকা করতে পারে নাই, শহীদদের এখনো পূর্ণাঙ্গ তালিকা নাই, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ওই সময়ও হয় নাই, এখনো কি অবস্থা আছে। তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি ডিএনএ প্রোফাইলিং গুলো হয় নাই, বেওয়ারিশ লাশগুলো, মানে আসলে কিছুই হয় নাই ওই সময়, আসলে রাজপথে না এসে উপায় নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনার বাংলাদেশ সম্পর্কে জানতে চাই। আপনি তো বাংলাদেশের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা স্বভাবতই প্রশ্নটা আসবে যে কেন হচ্ছে নাগরিক পার্টিতে না গিয়ে আপনারা বাংলাদেশে আসলেন, এটা যদি একটু সংক্ষেপে বলেন। নাগরিক পার্টির সাথে আমাদের খুবই মৌলিক 2টা ডিফারেন্স হয়েছে। একেবারে মৌলিক প্রশ্নে আমরা বিরোধিতা করছি। এক নম্বর হচ্ছে আমরা বলছি যে একটা পার্টি যদি আমরা ফর্ম করি এখন, সেই পার্টির একটা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আচ্ছা, অর্থাৎ আমরা সংগঠনের আয় ব্যয় যদি পাবলিকলি আমরা নাও করি, অ্যাটলিস্ট কেন্দ্রীয় সদস্য যারা আছে তাদের জানতে হবে যে এই দলটার আয় ব্যয় কিভাবে পরিচালিত হচ্ছে। আমি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, নাগরিক কমিটির এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলাম, আমি জানি না নাগরিক কমিটির টাকা কোত্থেকে আসছে। আচ্ছা, তো এই কোশ্চেনটা আমরা তুলছি যে এই আয় ব্যয়টা আমাদের থাকতে হবে। এই হিসাবটুকু যদি আমাদের না থাকে তাহলে আমি আগামী দিনে রাজনীতি করতে পারবো না। মানে আমি মনে এই খচখচানি নিয়ে আমি তাইলে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আমি জয়েন করব। যদি আমি
এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির মতোই প্র্যাকটিস করি, আমি নতুন দল বানাবো কেন? এটা ছিল 1 নাম্বার। আর 2 নাম্বার ব্যাপার ছিল আমাদের পক্ষ থেকে একটা খুব স্পষ্ট মেসেজ ছিল যে দলের যা সিদ্ধান্ত এটা দলের ভিতর থেকে হইতে হবে। যারা এখনো পর্যন্ত দলে যোগ দেয় নাই, ভবিষ্যতে দলে যোগ দিবে, দলের বাইরে আছে, তারা দলের কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত চাপায় দিলে সেটা আসলে এইটা সঠিক হবে না আর। আচ্ছা, এই 2টা জিনিসের সাথে আমাদের সিরিয়াস ডিসএগ্রিমেন্ট ছিল, যার কারণে আমাদের পক্ষে আসলে নাগরিক পার্টিতে জয়েন করা সম্ভব।